রাজত্ব চলবে। দ্যাটস দ্য সাইকেল দুষ্ট চক্র বাংলাদেশের। এই সাইকেলটা আমাদের মনে করেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে এটা স্টপ হবে, মানুষগুলো ভদ্র হবে, বাট এটা তারা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। সো ফলত এই সাইকেল থেকে আমাদের বেরোতে হতো। আমাদের অপশন হলো এই সাইকেলের মধ্যে উঠে যাওয়া অথবা এই সাইকেল থেকে বের হওয়া। সো আমার মনে হয়েছে যে এই সাইকেলের বাইরে থাকা ভালো, এটা ঠিক করতে হবে। আদারওয়াইজ যে আমার কালকে সন্তান যে আসে সে আমাকে বলবে, বাবা তুমি এটা কি করেছো, তুমি তো এই যে নষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছো। আমার শো মনে হয় 5 মিনিটও হয় নাই শুরু হয়েছে, আমি মনে মনে একটু গুনতেছিলাম। আপনি যতবার চাঁদাবাজ, সন্ত্রাস, গুন্ডা, মানে আরও যা যা ওয়ার্ড বললেন, পুরা পডকাস্টই মনে এরকম শুনতে থাকবো। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করি। ধরেন আপনি ঢাকা 8-এ যখন ইলেকশনে দাঁড়ালেন, তখন আপনি কিন্তু মানে মির্জা আব্বাসের সাথে বেশ ভালো একটা দহরম মহরম সম্পর্ক, আমরা সারা ঢাকাবাসী, স্পেশালি যারা নেটিজেন আছে, এটা ফেসবুকে অনেক মজা হচ্ছিল এটা নিয়ে। আপনার কি মনে হয়, ধরেন আপনি যদি মির্জা আব্বাসের অপোনেন্টে না দাঁড়ায় অন্য কোনো নর্মাল একটা প্রার্থীর অপোনেন্টে দাঁড়াতেন, আপনি যেই হাইপটা পাইছেন ইলেকশনের আগে, এটা পাইতেন? আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছিলাম। এবং দেখেন, আমি প্রথমে যখন ক্যাম্পেইন শুরু করেছিলাম, আমি কোনো ব্যক্তি মুখও আমার নিয়ে আসিনি নাম, বিকজ দ্যাট আমি সচরাচর অনেক ইনফরমেশন জানি যারা ব্যক্তিগুলো কী করে। আমি সেটা ঠিক করতে চাই না। ব্যক্তিদেরকে আমি কারেকশন করলে, সিস্টেম কারেকশন যদি পচা হয় তাহলে কোনো লাভ নাই। তো আমি একদিন হলো তালতলা মসজিদ যেটা ছিল, আমতলা মসজিদ, তালতলা না সরি, সেখানে নামাজ পড়েছি। নামাজের পরে ওইখানে শহীদ উসমান হাদিবের একটা ছবি ছিল। তো 1-2 হাজার মানুষ আমার পিছনে চলে আসছে, আমি সেখানে আসলাম, এসে দাঁড়ায় একটু বক্তব্য দিলাম। এরপর থেকে যখনই আমি ক্যাম্পেইন করতে গিয়েছি তখনই আমি নতুন নতুন বিষয় এক্সপ্লোর করেছি। কেউ আমাকে বাধা দিচ্ছে, তো তখন আমার কোনো চিন্তা আসে না। পরে আমি যখন গুলিস্তান মার্কেটে গিয়েছিলাম, ব্যবসায়ীরা কান্নাকাটি করতেছিল আমার কাছে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমার যাচ্ছে। এবং এটার পরে আমি যখন মতিঝিলে গেলাম, নিউ ইয়র্ক হলো আপনার আমেরিকার হলো ফাইন্যান্সিয়াল হাব, যেখান থেকে সব কিছু পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল হাব হলো মতিঝিল। বুঝতেই পারছেন কেমন বাংলাদেশের ফাইন্যান্স হবে। সেখানে হলো রাস্তার পাশে 3 সারির দোকান, প্রথমে আলুর দোকান, তারপরে গেঞ্জির দোকান, তারপরে ইলেকট্রিক দোকান, ঠিক আছে। তারপরে আমি যখন গুপিবাগে গিয়েছি, সেখানে হলো 3 মাস গ্যাস পাচ্ছিল না। এই সমস্যাগুলো আমি প্রতিনিয়ত ধরা পড়তেছিল এবং কারা এগুলা করতেছিল তখন সেটা আমি ফাইন্ড আউট করতে শুরু করি। সকালবেলা ফাইন্ড আউট করে ওই যে গ্যাংস্টার পেয়েছি প্রতিনিয়ত প্রতিপদে। এটা হলো মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, নট অনলি হিয়ার, বাংলাদেশের অনেক জায়গাতে আছে। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমটা হলো ছাত্রদল, যুবদল, হাত হতে 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 ধরেন একজনে যদি 200 টাকা দিয়ে থাকে, তো 200 টাকার পরে এটা একটু উপরে গেলে একটু কমে, অর্থাৎ এটা একটা ভাগ বটারা করে উপর পর্যন্ত যাইতে থাকে। তো কিউমুলেটিভ অথবা একসাথ যখন করা হবে এটা কিন্তু হিউজ মানি। এই মানিটা দিয়ে এখানে হলো কমিটিগুলো পরিচালনা করে থাকে এবং সেটা দিয়ে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করা হয়ে থাকে। আপনার মতিঝিলে হলো 10টা ক্লাব আছে, একটা ক্লাবে শুধু জুয়া হয় না, আর 9টা ক্লাবে জুয়া হয়। যারা সেখানে হলো এই রাজত্বটা করে তাদের কাছে অস্ত্র থাকে। যখন এই যে মিছিল মিটিংয়ে আগে হেলমেট বাহিনী দেখতেন, এইসব বাহিনী ওইখানে থাকে। ফলত কোনো ব্যবসায়ীকে ভয় দেখানোর দরকার হলে তখন এটা নিয়ে আসে। তো আমার সিম্পল ইকুয়েশন, আমরা কোটা সংস্কার আন্দোলন দাবিতে মাঠে নেমেছিলাম, সে জায়গাতে হলো এটা চাকরি প্রবলেম, অর্থাৎ আমার পকেটে টাকা নেই, পকেটে টাকা না থাকলে আমাদের জীবনটা ভালো হবে না, বিয়ে শাদী করতে পারবো না, মা বাপকে সুখে রাখতে পারবো না। তাহলে আমাদের তরুণদের টাকা দরকার পকেটে। এখন আপনি টাকা দিলে দুইটা হয়, হয়তো আপনি চাকরি করতে যাবেন অথবা ব্যবসা করতে যাবেন। আপনি ব্যবসা করতে যান, প্রথমে আপনি একটা শেড বসাতে যাবেন, সেখানে হলো চাঁদা চাওয়া হবে। অফিসে যাবেন, দুর্নীতি। তাহলে একটা তরুণ যে নতুন করে ঘুরে দাঁড়াবে, নিজের ভাগ্য পরিবর্তন করে, এটা সম্ভব না। এই কজগুলোই আসে। আবার আপনি চাকরি করতে যাবেন, মেরিট বেসিসে চাকরি হবে না, দুর্নীতির আশ্রয় নেওয়া হবে। অথবা আপনি চাকরি করতে গিয়েছেন, যে ব্যবসায়ী ভাইয়ের আছে ওনার হলো ওই বিজনেসটা ফ্লারিশ করতে পারবে না, ফলত 2 জনের জায়গায় সে 3 জন চাকরিতে নিতে পারবে না, ফলত তরুণদের চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না। যদি এটা না হয় তাহলে বাংলাদেশের 50% তরুণ কোথায় যাবে? মহিলা সেকশন তো বাদে দিলাম এখনও। এবং আমাদের সেক্টরটা দাঁড়িয়ে আছে রেমিটেন্স, গার্মেন্টস। ডাইভার্সিফাইড যদি সেকশন আপনি না করেন, তরুণ প্রজন্মের যদি সলিউশন না করেন, রাইজিং মিডল ক্লাস, এই বাংলাদেশ স্টেবল হবে না। এবং এই বাংলাদেশ এইভাবেই থাকবে, যে ইচ্ছা যে আইসায় ওইখানে কখনো ব্রিটিশরা আসবে, কখনো পাকিস্তানিরা আসবে, কখনো ভারতীয় আসবে, কখনো চায়না আসবে, রাজত্ব করে চলে যাবে, চুষে পুষে সবাই শেষ করে যাবে। তো ফলত এই চক্র থেকে বের হওয়ার জন্য প্রথমে যে জায়গাতে কাজতে হবে স্টেট লেভেলে। বাট বাংলাদেশে স্টেট বলে কিছু নাই। দ্যাটস দ্য পলিটিক্যাল একটা গভর্নমেন্ট হয়, কোনো স্টেট গভর্নমেন্ট হয় না। এই পলিটিক্যাল যে গভর্নমেন্টটা, এটার যে দুষ্ট চক্র ফাইন্যান্সিয়াল অর্থাৎ পলিটিক্যাল ফাইন্যান্স, সেই চক্রটা হলো এটা। এটা যদি আপনি ভাঙতে না পারেন তাহলে যতই আমরা এই টক শো বিভিন্ন জায়গায় ভালো কথা বলি লাভ নাই, যতই সবাই মসজিদে নামাজ পড়ি লাভ নাই, যতই ভালো সাজি লাভ নাই।
ফলত এই কোর জায়গাটা হলো আমাদের ঠিক করতে হবে। সেকেন্ড ওয়ান, সেটা আমি বলেছি যে পলিটিক্যাল কালচারাল সিস্টেম, সবাই সহিষ্ণুতাভাবে চলা, সবাই একে অপরের সাথে মিশে চলা, এবং সাথে সাথে যে সিস্টেমটার মধ্য দিয়ে ভালো লোকগুলো আসবে সেই সিস্টেমটা ঠিক করা, লাইক দ্যাট ইলেকশন কমিশন। আমার এই সিম্পল ইকুয়েশন আমি কাজ করতেছি এবং সেটা নিয়ে আমি করে যাব যতদিন পর্যন্ত আমি ঠিক না করতে পারি। ধরেন আপনি যে এক্সাম্পলটা দিলেন ঢাকা হাট, এটা সবাই জানে যে ওইটা খুব একটা মেজর কোর এরিয়া, এবং আপনি যে জুয়া ক্লাব, তারপরে আধিপত্যবাদের যে কথাটা বললেন, ট্রু, এটা যারা দেখবে তারাও রিলেট করতে পারবে। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি যদি ইলেকশনে উইন করে যেতেন, এটা তো ধরেন ওই এরিয়ার পুরো একটা ইকোসিস্টেম, আমি যদি খুব সহজ করে বলি, আপনি একা নাসিরউদ্দিন পাটোয়ারি এই জিনিসগুলো কিভাবে বন্ধ এই করতেন? বাহিনীগুলো আমার দরকার হতো না। আচ্ছা, দরকার হতো না? না, আমার দরকার হতো না। লাইক দ্যাট এই বাহিনীগুলো আমার কারো উপরে সন্ত্রাসী কার্যক্রম করার দরকার হতো না আমার। আমি তো এই পুরা এই টোটাল লেয়ারটাই বাদ দিয়ে দিতাম। যে লেয়ারটার উপরে ডিপেন্ড করে এই পার্টিগুলো চলে থাকে, সেই লেয়ারটা আমি বাদ দিয়ে দিতাম। ওকে, মানে আমাদের তো এই সিস্টেমটা দরকার হয় না যে আমার একটা ব্যবসায়ী থেকে জোর করে টাকা নিয়ে আসতে হবে। তো ধরেন ওই লেয়ার বাদ দিয়ে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি আবার যদি নতুন লেয়ার ক্রিয়েট করতেন, তখন কি হতো? আমার লেয়ার একদম সিম্পল ছিল। আমি 8টা ইশতেহার দিয়েছিলাম। আমি সেখানে বলেছিলাম যারা ব্যবসা করবে শান্তিতে ব্যবসা করবে, আমি তার থেকে টাকা নিব না। আমরা হলো গভর্নমেন্টের একটা লাইসেন্স তাদেরকে দিয়ে দিব, মানে ফুটপাতে যারা আছে তাদেরকে লাইসেন্স দিয়ে দিব। ঢাকা হাটে প্রচুর পরিমাণ জায়গা আছে যেটা হলো দখল হয়ে আছে, সেই জায়গাগুলো দখলমুক্ত করব, মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো, তাদেরকে সেখানে পুনর্বাসন করব, গভর্নমেন্টের একটা লাইসেন্স পাবে, গভর্নমেন্ট তাদেরকে নিরাপত্তা দিবে, কোনো দলীয় গুন্ডা পান্ডা তাদেরকে নিরাপত্তা দিব না। দ্যাটস দ্য সিম্পল ইকুয়েশন, এবং আমরা এটা দিয়ে চেঞ্জ করে দিতাম একটা। সেকেন্ড ওয়ান হলো, যারা আমাদের এখানে বাচ্চারা আছে খেলাধুলা বিভিন্ন জায়গায় করতে পারে না, কারণ যে মাঠগুলো রয়েছে সেগুলো দখল হয়ে আছে, হয়তো গরুর হাট দখলের জন্য কাজ করে, অথবা দেখা গেছে এলাকার যারা আছে এই ক্লাব ওই ক্লাবে খেলাধুলা করে, কিন্তু বাচ্চাদের জন্য ওই ধরনের এনভায়রনমেন্ট নেই। আমরা ওটা স্টুডেন্টদের জন্য, বাচ্চাদের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানাইতাম। আরটা হলো, ধরেন আপনার বাবার বয়স হচ্ছে 60 ইয়ার্স, উনি কিন্তু জিমে যায় জিম করবে না, ওনার একটু আকাশ বাতাস দেখতে ভাল লাগে। তো ফলত দেখবেন রমনা পার্কে যখন যাবেন অনেক একসাথে আইসা ব্যায়াম করে। তো সব মানুষ যে মতিঝিলে থাকে, শাহজাহানপুরে থেকে, সে তো রমনা পার্কে আসতে পারে না, তাহলে সেখানেও তার জন্য বানাইতে হবে। সেখানে তো অনেক রেলের জায়গা আছে যেগুলো দখল করে রাখা হয়েছে, আমরা এগুলো সিম্পলি দখলদার উঠায় সেগুলোকে কনভার্ট করে দিতাম। এটা খুবই ইজি, মানে এটা যে কোনো মানে রকেট সায়েন্স না যেটা আমরা সলিউশন করতে পারবো না, সিম্পল। অর্থাৎ আপনি আমি যেভাবে জীবন পরিচালিত করতে হবে, বাসাতে ময়লা আছে একটু পরিষ্কার করে দিতে হবে। অর্থাৎ একজন আপনার আগে বাসায় ছিল ভাড়াটিয়া, ও খুবই অগুছালোভাবে বাসাটা রেখেছে, আপনি একটু গুছিয়ে রেখেছেন, দ্যাটস ইট। আমাদের সব কিছুই আছে এই স্টেটের মধ্যে। পুলিশ ডিপার্টমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, জাস্ট সিস্টেমেটিক আকারে নিয়ে আসতে হবে। স্টেট এবং জনগণের মধ্যে কোনো গুন্ডাপান্ডা থাকতে পারবে না, স্টেট এবং জনগণের মধ্যে সেবাটা একসাথে নিয়ে আসতে হবে। আর সেই জায়গাটা হলো পলিটিক্যাল পার্সনদের কাজ। অর্থাৎ আপনি দেখেন, জনগণ, আরটা হলো সরকার, আরটা হলো স্টেট, আরটা হলো পলিটিক্যাল পার্টি। তাহলে জনগণের যদি 18 কোটি হয়, কিছু সামষ্টিক মানুষ গিয়ে ম্যানেজমেন্ট করার জন্য একটা পলিটিক্যাল পার্টি গঠন করে। এই পলিটিক্যাল পার্টি জনগণের রায় নিয়ে তারপরে গভর্নমেন্ট ফর্ম করে। গভর্নমেন্টটা কিন্তু আর তখন পলিটিক্যাল পার্টি থাকা উচিত না। এই জন্যই সংস্কার আমরা বাস্তবায়নে দিয়েছিলাম, যিনি পলিটিক্যাল পার্টির প্রধান থাকবেন উনি হলো গভর্নমেন্টের প্রধান হতে পারবেন না, কারণ পলিটিক্যাল পার্টি যারা, তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা থাকে। তো লাইক দ্যাট এখন যদি জামাত অথবা বিএনপি যে পার্সেন্টেজ ভোট পেয়ে থাকে, এটা কি পুরো রাষ্ট্রটা? এটা তো পুরো রাষ্ট্র না, সে একটা নির্দিষ্ট ভোট পেয়ে থাকে, ম্যান্ডেট নিয়ে যেয়ে থাকে। ফলত যখন যিনি প্রধানমন্ত্রী হবেন উনি কিন্তু সবার হতে হবে, কিন্তু আমরা যেটা দেখেছি কখনো প্রধানমন্ত্রী সবার হয় না। প্রধানমন্ত্রী যখন সবার না হয় তাহলে রাষ্ট্র হলো ফ্র্যাকশন হয়ে পড়ে, এবং এটা যখন হয়ে পড়ে তখন রাষ্ট্র ডিসফাংশন হয়ে পড়ে। ডিসফাংশন হলে আপনার এখানে যত এই ফ্রিঞ্জ এলিমেন্টগুলো সেগুলো হলো সুযোগ নেয়, বহির্শক্তি এখানে সুযোগ নেয়। ফলত রাষ্ট্রকে ইউনাইটেড করার জন্য এবং এখানে হলো সুসংহত করার জন্য আমরা প্রধানমন্ত্রী অলওয়েজ বি নিউট্রাল পারসন ইন দ্য ফর্ম অফ স্টেট যিনি প্রধান হবে। এখন আমাদের স্টেট কোনো দলীয় স্টেট হয়ে যায়। তো এগুলা যে খুবই আহামরি খুব জটিল কিছু এমন না, এটা হলো পলিটিক্যাল সায়েন্সে যে পড়াশোনা করে ফার্স্ট ইয়ারের যে ছেলে 9-10 পরিণতিতে এগুলো আমাদের পড়ানো হয়ে থাকে। জাস্ট এটা হলো চর্চার বিষয়, এবং আমাদের এটা হলো একটা ফ্যামিলি, মানে ডায়নাস্টিক যে ফ্যামিলিগুলো রয়েছে সেগুলো নিজেদের হলো এই ফ্যামিলির করায়ত্তবটা বজায় রাখার জন্য পুরো দেশে এই ধরনের কাজগুলো চালিয়ে থাকে। এবং নট অনলি আমি ঢাকা আটে ইলেকশন করছি, তারেক রহমান আসলো ঢাকা আটে ইলেকশন করলে তার সাথে পারতো না, মানে এইভাবে, কারণ তারেক রহমানকে চালায় তো উনি। সো এটা একটা। আরেকটা বিষয় হলো যে
ঢাকা আর্ট নিয়ে যে এখানে মির্জা আব্বাস বা কোনো হুয়াবার এখানে যে কেউ হতে পারতো, অথবা আমি না হয়ে অন্য কেউ হতে পারতো। এখন দেখেন ঢাকা আর্ট আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন অ্যাড করি। ঢাকা আর্টের আসনটা জামাত আমিরের আসনের সাথে নেগোশিয়েট করা হয়েছে, এরকমটা শোনা যায়। আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? মানে আমি আমি ধরা হয় আপনি জিতে গেছেন, বাট এটা নেগোসিয়েশনের আমি মাধ্যমে এটা আমি করা আমি হয়েছে। এই বিষয়ে জানি না কিছু, যে আচ্ছা। নেগোসিয়েশন করা হয়েছে নাকি হয় নাই। হুম, এবং আমি মনে করি যে এখানে ইঞ্জিনিয়ারিং বড় একটা, ইঞ্জিনিয়ারিংটা শুধু হলে মাঠে হয় না, সব জায়গায় হতে পারে। হুম, সো আমি মানে দুপুরবেলায় আমি যেটা দেখেছি, মানুষের মধ্যে ওভারওয়েলমিং মানুষ আমাকে ভোট দিয়ে যাচ্ছে। তো ভোটগুলো গেল কোথায়, কাউন্টিংয়ে তারা আসলো না কেন, তো কোথায় কি হয়েছে সেটা তো আসলে আমি ওই পর্যন্ত এখনও যাই নাই যে আমি হলো জানবো। আমি কোনো দলীয় প্রধান না বা স্টেটের কোনো কিছু না। এবং আমি যেটা বলতেছিলাম যে ঢাকা আর্টে সবচেয়ে বাংলাদেশের আমরা রুগীদের হোস্ট করে থাকি, লাইক দ্যাট ঢাকা মেডিকেল, বারডেম, পিজি। এখানে মেজর 3টা হসপিটাল। মেজর 3টা হসপিটাল। আচ্ছা, এখানে যদি সে চিকিৎসা না পায় সে কই যায়? সে ভারত চলে যায়। লাইক দ্যাট এখানে তো সবচেয়ে মেজর চিকিৎসাটা, বড় চিকিৎসাটা এখানে হয়ে যেত। তাহলে আপনি যখন তারা হোস্ট করে আসে ঢাকা মেডিকেল অথবা কোথাও আসলে খাবারের একটা জায়গা আছে? নাই। থাকার জায়গা আছে? নাই। আপনার তারপর এক্স রে করাবেন, ডায়াগনস্টিক সেন্টার নাই। তাহলে সে বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছে। তাহলে বাংলাদেশের এইখানে তো হলো হেলথ সেক্টরটা ঠিক হচ্ছে না। আমরা সবচেয়ে ঢাকা আর্টে হলো স্টুডেন্টদের হোস্ট করে থাকি, লাইক দ্যাট বুয়েট মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী। এই যে স্টুডেন্ট, এটা কীভাবে হলো, এটা লিভিং লাইফ কেমন, এটা যদি আমরা ঠিক না করতে পারি, এখানে বাংলাদেশের সবচেয়ে, যেখান থেকে পুরো বাংলাদেশ পরিচালিত হয়ে থাকে, সচিবালয়, দুর্নীতির আখড়া, সেটা যদি এখানে ঠিক না করা হয়, মানুষের যদি কনসাসনেস না আসে, তারপরে হলো এখানে প্রচুর সরকারি কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের জীবন জীবিকা কেমন, এগুলো যদি ঠিক না করা যায়, এইটা যদি ঢাকার যদি ঠিক করা যায়, বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আপনি যে কোশ্চেনটা করেছেন যে এখানে কোন আসনের বদলে কোন আসনকে স্যাক্রিফাইস করেছে, এই বিষয়ে কোনো নলেজ আসলে আমার কাছে নাই। আমি এই জিনিসগুলোতে বিশ্বাস করি না। অর্থাৎ আমি যে প্রশাসনের সাথে বসবো, আওয়ামী লীগের সাথে বসবো, ক্রিমিনালসদের সাথে বসে তারপরে আসন সেট করব, সেটাতে আমি বিশ্বাসী না। আমি জনগণের ভোটিংয়ে বিশ্বাসী, এটা অনেক আগ থেকেই এখনও আমি, এবং ভবিষ্যতেও এটাও করব। আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে, তুমি কেন চাঁদপুরে দাঁড়াও নাই, তুমি কেন ঢাকা 18-তে দাঁড়াও না, এটা তো কোন ক্রিটিক্যাল আসন। আবার আমি বিএনপির অনেকের সাথেও কথা বলেছি, তারা বলতেছে এটা তো আমাদের প্রেস্টিজের ইস্যু, এই আসন ছাড়া যাবে না। আমি যে লড়াইটা করতেছি এটা আমার প্রেস্টিজের জন্য না, আমি যে লড়াইটা করতেছি এটা যে আমার ব্যক্তিগত কোনো কিছু না। আই এম ফাইটিং ফর দ্য পিপল, যে পিপলের ওই পারপাসটা নিয়ে আমি লড়াই করতেছি। ব্যক্তিগত জায়গা থাকলে আমি অনেক সুখে শান্তিতে থাকতে পারতাম। আমার গত 18 মান্থে গভর্নমেন্টের সাথে আমার কানেকশন ছিল। নেভার এভার বাংলাদেশে সিঙ্গল পিপল বলতে পারবে না আমি কোনো করাপশনের সাথে জড়িত হয়েছি। এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে যতটুকু রাজনীতি করেছি সেই সময় আমি কোনো সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করিনি। তো ফলত আমার জায়গাটা যদি মনে হচ্ছে যে না, আমার কাছে পার্লামেন্টে আমার স্পেস হচ্ছে না এই লড়াইটা চলার কারণে, করার কারণে, ওয়েলকাম, নো প্রবলেম। আমার এখানে জনতা সংসদ অনেক বড় জায়গা, আরও বেশি। না, পাওয়ার পলিটিক্সের এগেনস্টে যে কথাটা বললেন ওটা শুনে ভালো লাগলো। আমার এখানে 2টা জিনিস অ্যাড করার আছে। এই যে আপনি যে এখন যেরকম কিছু স্পেসিফিক জায়গা ধরে ধরে বললেন যে আমরা মেডিকেল হোস্ট করি, আমরা স্টুডেন্ট হোস্ট করি, এই জিনিসগুলো নাই, বয়স্ক মানুষের পার্ক লাগবে, ব্যবসায়ীদের থেকে চাঁদা নিব না, এগুলো কিন্তু খুব ভালো ম্যান্ডেট, এবং আপনি কিন্তু খোলসের বাইরে কথা বলছেন। কিন্তু আপনার মনে হয় না যে আপনার পুরা ইলেকটোরাল ক্যাম্পেইন এগুলোর কোনো কিছুই আসলে ফোকাস ছিল না? আপনার ক্ষেত্রে ফোকাস ছিল কয়েকটা জিনিস। আপনি মির্জা আব্বাসকে 3 বেলা চাঁদাবাজ বলতেছেন, ভুলভাল ইংলিশে হচ্ছে বিদেশি পত্রিকাকে ইন্টারভিউ দিচ্ছেন, মেয়েদের সামনে যায় বলতেছেন আমি গ্যাংস্টারের পাল্লায়। ব্যাপারটা কিন্তু একটা কমিক হয়ে গেছে। তো ওইটা কি আপনার পাবলিসিটি স্টান্ট ছিল? সেটা হলো যে আমার যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে হলো, মানে খারাপ জিনিস যেগুলো মানুষ করে থাকে সেগুলো হলো আমি 20-25% রেখেছি। এবং আপনি আমার 8 দফা ইশতেহার দিয়েছিলাম, ওই ইশতেহার যখন আমি বানিয়েছি আমি এখানে সবার মধ্যে আগে গিয়েছি, রিচ করেছি। আমি এখানে কিছু জানি না, আমি ইশতেহার দিলে হবে, মানুষের সমস্যা কী। আমার সাথে একজন কৃষকের সাথে আমি এখানে মিশেছি, যে হলো সবজি দোকান দেয়। আমি একজন মায়ের সাথে কথা বলেছি, তার কী সমস্যা বাসায়, আমি তো সবার বাসায় আগে গিয়েছি, তারপরে তো আমার ইশতেহারটা দিতে হবে। আমি প্রথমে গিয়ে বললাম যে এই আসুন সবাই, আমি একজন রাজনীতিবিদ, আমি আপনাদের এই সমস্যা, এগুলো হলো ভুয়া মিথ্যা কথা। আমি তো এখানে কি প্রবলেম সলভ করতে পারবো সেটা আমার আগে জানতে হবে। তো সেটার জন্যই তো আমাকে বাধা দেওয়া হয়েছে। যারা বাধা দিয়েছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি ইশতেহার দিয়েছিলাম, সেটাও ওই দিন যেদিন আমি ইশতেহার দিয়েছিলাম ওই দিন হলো জাবেরের উপর হামলা হয়েছে, ফলে তার ফোকাসিংয়ে আসে নাই। এবং সবসময় এই কথাগুলো বলেছি বিভিন্ন জায়গায়, কিন্তু হলে ফোকাস মিস করে গিয়েছে। সবাই নিয়ে গেছে হলো মির্জা আব্বাস ভার্সেস বা চাঁদাবাজ ভার্সেস সামথিং এলস। সো ক্যাম্পেইনের জায়গাটা আমি ফুলি রেখেছি যে আমার কতটুকু কাভার, এবং এটা আমাকে সবাই বলেছে যে তোমার এই কথাগুলো বলতে হবে, ওই কথাগুলো বলতে হবে। আমার ক্যাম্পেইনের বড় একটা জায়গা কিন্তু মসজিদ কেন্দ্রিক ছিল।
কারণ আমি তো মসজিদে বসে বলি নাই যে চাঁদাবাজকে ধরো মারো। মসজিদে তো আমি নামাজ পড়েছি, মুসল্লিদের সাথে কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার পার ডে আমি 1500 লোকের সাথে কথা বলেছি। আমি তো তাদেরকে এই বিষয়গুলো বলি নাই, বলেছি আপনাদের সমস্যা কি, সমাধান করতে হবে, ওসমান হাদিবের বিচারের কথা বলেছি। এগুলো নিয়ে তো কেউ কথা বলে নাই। ফলে তো আমাদের সমাজে প্রবলেমটা হয়, আমরা যে কথাগুলো বলি সেগুলো মানুষের ক্যাচ করে না, অর্থাৎ নেগেটিভ মার্কেটিংটা অনেক বেশি ফ্লারিশ করে, পজিটিভ মার্কেটিংটা। তো বাংলাদেশের আমাদের যে জেনারেশন, এটা হলো ডিস্ট্রাকটিভ জেনারেশন, কনস্ট্রাকটিভ জেনারেশন না। তো আমরা এটা চেষ্টা করতেছি কনস্ট্রাকটিভ জেনারেশনে যাওয়ার জন্য, যেখানে ডিস্ট্রাকশনটা কম হবে, কনস্ট্রাকশনটা বেশি হবে। তো এখন কনস্ট্রাকশন যদি করতে যাই, এখন আপনার যেই জায়গায় কনস্ট্রাকশনটা করবেন ওই জায়গায় যদি একটা ময়লার ভাগাড় থাকে, এটাকে কি পরিষ্কার করবেন নাকি করবেন না? করতে তো হবে। করতে তো হবে। সো আমি ময়লার ভাগাটা আগে পরিষ্কার করার চেষ্টা করেছি, দেন এটা পরিষ্কার না করে তো আমি যদি কনস্ট্রাকশন না করি, এবং যে জায়গায় আমি কনস্ট্রাকশনটা করবো সেটা তো আমার হলো, যদি নতুন করে একটা ডোবা থাকে যে ডোবাতে আমি বালু ফেলাইছি, সেটা তো শক্ত করতে হবে আগে, তারপরে না আমি কনস্ট্রাকশন হাই রাইজ বিল্ডিং বানাবো। তাহলে জনগণের সাথে যে কমিউনিকেশনগুলো করি সেগুলো তো আমার ফলসে রূপান্তরিত হবে বা ভেঙে পড়বে আমি যদি অন্য জায়গায় যাই। সে জায়গাটায় আমি চেষ্টা করেছি এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আর পাওয়ার পলিটিক্সের যে পাওয়ার এক্সারসাইজের কথাটা বললেন, চাঁদাবাজি, গ্রুপিং, আপনার যে দল এনসিপির এগেনস্টেও তো নতুন দল হিসেবে এগুলোর অনেক মানে অভিযোগ আছে। অবশ্যই অভিযোগ আছে, আমি তো অস্বীকার করি না। আমি তো এটা বলেছিলাম যে কোথা থেকে সমস্যাটা শুরু হয়েছে। আপনার বৈষম্যের 158 জন কমিটি ছিল, কমিটি থাকার পরে পুরো বাংলাদেশে কিন্তু কমিটি ছিল না। ওই কমিটিগুলো কারা এসেছিল? সব দলেরই তো ছিল। তো তাহলে এটা কেন এনসিপির উপরে? আমি কোশ্চেনগুলো রেখে যাচ্ছি। 2 নম্বর বিষয়টা হলো, আমি বলেছিলাম যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করেছে এই কমিটিগুলো আসতে পারবে না। আমার নাগরিক কমিটির এই পর্যন্ত একটা ক্লেম পুরো বাংলাদেশে আপনি দেখাইতে পারবেন না। আমি 450টা কমিটি দিয়েছিলাম, অর্থাৎ 450টা উপজেলায়। প্রত্যেকটা জায়গায় এটা মেনটেন করার প্রচেষ্টা চালিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত আমি আওয়াজ তুলেছি। যেই প্রোগ্রামগুলো পলিটিক্যাল পার্টিগুলা 1.5 লাখ 2 লাখ টাকা করে খরচ করে, আমি 5,000 টাকা খরচ করে ওই প্রোগ্রাম করেছি মানুষের থেকে কালেকশন করে। সো আমার জায়গাটাতে আপনি যদি দেখাইতে পারেন যে আপনি এটা করেছেন, ওইটা করেছেন, আই এম রেডি টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। দ্যাটস বোল্ড। আমার যে কোনো, আমার ক্লিয়ার যে কোনো বিষয় আমাকে আসবেন বলবেন। একদিন আপনি দেখেছিলেন যে বাইতুল মোকাররম, আমি যে দুঃখ প্রকাশ করেছি যে ওনারা কষ্ট পেয়েছেন, আমি ডিরেক্টলি আপনার এবং আমার তো দুঃখ প্রকাশ করার পরে আবার ভোটও চেয়েছিলেন ওখানে। তো দুঃখ প্রকাশ করে উনি যদি আমাকে না? দুঃখ প্রকাশ করার পরে যদি আমার তো ওইখানে ভোট চাইতেই হবে। আমি তো ওই সময় ক্যাম্পেইন করতেছি। আমার যদি ওই সময় মনে হইতো যে না আমার হলো খাবারের টাকা নাই, তাহলে আমি ওনার কাছে খাবারের টাকা চাইতাম যখন যেটা প্রয়োজন। ভোট আসলে আমার তো তখন দরকার ছিল ভোট, এই জন্য। আরেকটা বিষয় শোনা যায়, সেটা হচ্ছে ঢাকা আর্টে হাদি ভাই তো চলে গেলেন আমাদের মধ্য থেকে। তা আপনি হাদি ভাইয়ের রিপ্লেসমেন্টে যে আসনটাতে দাঁড়িয়েছেন, এটা অনেকেই বলে যে আপনি হয়তো একটা ভালো সিম্প্যাথি এটার জন্য পেয়েছেন যে হাদি ভাইয়ের আসনে উনি দাঁড়িয়েছে। আবার এরকম একটা শোনা যায় যে হাদি ভাই যাতে এনসিপিতে থাকতে না পারে এই ব্যাপারে আপনি খুব সক্রিয় ছিলেন, এটা শোনা যায়। এই ব্যাপারে আপনার কোনো ব্যাখ্যা আছে? না, ওসমান হাদি ভাই আমার কাছে এসেছিল আমি যখন নাগরিক কমিটিতে ছিলাম এবং একসাথে আমরা কাজ করেছিলাম। সো পার্টি কিন্তু আমি প্রেসিডেন্ট সেক্রেটারি না। আমার বেসিক্যালি দায়িত্ব হলো ডায়াসপোরা উইংগুলা দেখা, এগুলো হলো দায়িত্ব, এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করা, সেই জায়গাটা আমি করেছি। ফলত এটাতে আপনি যে কথাটা বলেছেন এটাতে এর সাথে ম্যাচ করে না, 1 নম্বর। 2 নম্বর হলো ওসমান হাদি ভাইয়ের সাথে আমার তো এটা বেশ জায়গা থেকে, কারণ আমি যে পড়াশোনা করেছি ইন্টারে সেটা দারুন নাজাত, উনি পড়েছে হলো এই জালকাঠি এনেছে। ফলত আমরা বুঝি যে কোন রাজনীতিটা উনি করতে চায়, কি করতে চায়। সেখানে হলো উনি জিয়া হলে ছিল, আমি জিয়া হলে ছিলাম। ফলত আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আগে থেকেই জানাশোনা সব কিছুই ছিল। উনি কালচারাল জায়গাটা বেশি কাজ করেছিল। উনি আমার সাথে সরাসরি এসে বলেছেন যে আমি কালচারাল জায়গায় কাজ করতে চাই। তো আমি বলেছিলাম যে কালচারাল জায়গায় কাজ করতে চাইলে আপনি তো পলিটিক্যাল লাইনটা একটু কম করতে পারবেন, কারণ আপনি যখন একটা জায়গায় স্পেসিফিক ফোকাস করবেন, অন্য জায়গায় পলিটিক্সে কিছু না কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়। তো আপনি হোল জিনিসে সবাইকে নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ আপনি কমান্ড দিতে হয়, মানুষ কাজ করে, মানে অ্যারেঞ্জমেন্ট করতে হয় লাইক দ্যাট এ ম্যানেজার। আর আপনি যখন স্পেসিফিক কাজ করবেন সেখানে হলো আপনি আলাদা, আপনি লিড দিবেন, নো প্রবলেম। তো উনি পরে কালচার নিয়ে কাজ করতে চেয়েছে, পরে কালচার নিয়ে কাজ করেছে। সেখানে আমার জায়গাটা খুবই স্পেসিফিক, আমার জায়গাটা খুবই পলিটিক্যাল। আমি কোনো রিফর্ম অথবা অন্য কোথাও যাই না। যারা সংস্কারবাদী রয়েছে, যারা রেভলিউশনারি রয়েছে, আমি ছোটোবেলা থেকে পলিটিক্যাল, আমি পলিটিক্যাল জায়গাতে কাজ করি। আমি কখনো কালচারও যাই নাই, অর্থাৎ আমি কখনো আমার বর্ডার ক্রস করি না। আর পলিটিশিয়ান, পলিটিক্যাল এরিনাতে কাজ করি। আচ্ছা, হইতে পারেছে কিনা এটা আমি জানি না এখনও স্টিল। আমি কাজ করতেছি, কষ্ট করতেছি, চেষ্টা করতেছি, পড়াশোনা করি, ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আর হাদি ভাই হলো কালচার বেসে হলো অনেক বেশি কাজ করেছেন।
আচ্ছা, নাসির ভাই অনেক সিরিয়াস আলাপ হয়ে যাচ্ছে, একটু হাসেন এবার। আমি তো সবসময় হাসি। না, ইট লুকস গুড আপনি যখন হাসেন। সো এই যে না, আজকে তো আপনি সিরিয়াস আলাপে ঢুকে গিয়েছেন। হ্যাঁ, শুরুতেই না, এখন একটু ইউটার্ন নিতে হবে পলিটিক্স থেকে। সো মেয়র ইলেকশন আসছে সামনে, এই যে ঢাকাবাসীর এত এত ক্রেজ, এত এত জনপ্রিয়তা, আপনি একটু আগে বলছিলেন অফ ক্যামেরা যে মানুষজন জড়ো হয়ে যায় সেলফি তোলার জন্য, So, এই জনপ্রিয়তা থেকে এবার মেয়র ইলেকশনে দাঁড়াবেন নাকি, কি ভাবছেন? জনপ্রিয়তা থাকলেই তো যে কোথায় মানে দাঁড়িয়ে যেতে হবে এটা আবার ঠিক না। আমার জায়গাটা হলো ঢাকা ৮ কেন্দ্রিক এখনো, মানে আমার এটা ঠিক করতে হবে। আমি আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ইলেকশনে হারি বা জিতি আপনাদের সাথে থাকবো। তো আমি যতটুকু যে মানুষগুলোর কাছে রিচ করেছি, আমার এখন দ্বিগুণ কষ্ট করতে হবে। বাকি মানুষের কাছে আমি রিচ করতে পারি নাই, ফলত আমি ওইটাতে কাজ করতেছি। তো রমজান কেন্দ্রিক হলো 3টা ফাংশন থাকে রমজানে, একটা হলো সেহরি, আর একটা হলো ইফতার, আর একটা হলো তারাবি। তারাবি ওটা হলো হার্ডেস্ট পয়েন্ট, এবং সেখানে রিয়েল মানুষগুলোকে বেশি খুঁজে পাওয়া যায়। সো আমি এই জার্নিটা নিয়েছি, এবং ইফতারের প্রোগ্রামে দেখা যাচ্ছে মানুষের সাথে কথা বলা যায় না, মানুষের অনেক ফ্যামিলি, আমি মনে করি ইফতারটা হলো ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সাথে কাটানো বেশি উচিত। তারাবিটা যেহেতু আমরা সবাই একসাথে মসজিদে একসাথে হই, সেই জায়গাটা আমি নিয়েছি। তো মেয়র ইলেকশন নিয়ে এই পর্যন্ত আমি কোনো থিঙ্কিং করি না যে আমি করব নাকি করব না এটা, কারণ আমি যে ঢাকা 8 ইলেকশন করব এটা আমি আগে চিন্তা করি নাই। মানে আমার জার্নিটা হলো খুবই নদীর মতন ফ্লো হতে থাকে, যখন যেটা প্রয়োজন হয় তখন আমি করে ফেলি। এবং আমার জায়গাটাকে অনেকে আমাকে হয়তো একটা নিউ জায়গায় দেখে, যে অনেকের সাথে পরিচিত ফেস দেখে। আমার পলিটিক্যাল লাইফ কিন্তু 15 ইয়ার্স, এবং সেখানে আমি অধিকাংশ সময় আমার জায়গাটা ছিল অর্গানাইজার হিসাবে। অর্থাৎ আমি অনেক সংগঠন করেছি, অনেক সংগঠনকে বাংলাদেশে আমি বানিয়েছি। তো আমার লাইফে 2টা হলো আমি মানুষের 2টা কাজে ভিজিবল হয়েছি। একটা হলো আমি 54 দিন রাজু ভাস্কর্যে অবস্থান করেছিলাম, ভারতের বিরুদ্ধে কেউ আসলে দাঁড়াতে চাচ্ছিল না তখন। তো আমি 54 কত দিন, সালে? এটা হলো 2020-এ। আচ্ছা, তো আমি 54 দিন কিন্তু মানুষের সামনে অন ক্যামেরা ছিলাম, অর্থাৎ আমি রাজু ভাস্কর্যে সবার সামনে বসেছিলাম। আমার খাওয়া দাওয়া মানুষ দেখতো, সব কিছুই মানুষ দেখতো, ওয়াশরুম বাদে। আর হলো এই সময় 40 দিনের আমি ক্যাম্পেইনে ছিলাম, এই ক্যাম্পেইনে হলো মানুষ আমাকে দেখেছে। বাকি সময়টা কিন্তু এখন মানুষের সামনে ক্যাম্পেইনে এসেছি, বাকি সময়টা আবার যখন থাকবো না তখন পড়াশোনাতে আবার মনোযোগ দিব বা ইয়েতে, কিন্তু মানুষের সাথে থাকবো। এখনও আমি ওই ধরনের চিন্তা ভাবনা যে মেয়র ইলেকশন করবো নাকি করবো না, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি নাই। যদি সময় আসে, আল্লাহ সুযোগ দেয়, সেটা ভেবে দেখবো। না, এবার আমি একদম পারফেক্টলি ইউটার্ন নিচ্ছি পলিটিক্স থেকে। আপনার সেন্স অফ হিউমার অনেক ভালো, এবং আপনার ব্যাপারে যেই ব্যাপারটা সবচেয়ে বেশি মানে মানুষ বলে সেটা হচ্ছে যখন আপনি ধরেন কোনো মজার কথা বলতেছেন, আপনার চারপাশে খুব সিরিয়াস মানুষরা থাকলেও তারা হাসি আটকাতে পারে না, কিন্তু আপনার ফেসটা সবসময় নিউট্রাল থাকে, আপনি হাসেন না। এটা কেমনে পারেন? মানে সেন্স অফ হিউমারটা আসছে কোথা থেকে? এই যে একটু আগে একটা সেন্স অফ হিউমার দিলেন ওয়াশরুম বাদে, আমি হেসে দিয়েছিলাম। মানুষ দেখা গেছে আমি যেটা বলি আমি এটা মন থেকেই বলি, এবং আমি এটা খুবই সিরিয়াস ভাবে বলি। হয়তো কমেডিয়ান হওয়ার ইচ্ছা ছিল কখনো? না, কমেডিয়ান হওয়ার ইচ্ছা ছিল না। আমি যে কথাগুলো বলি, আমি কিন্তু সিরিয়াস রাজনীতি করতেছি, এবং আমার লাইফের, আমার ফ্যামিলিকে বাদ দিয়ে, আমার সন্তানের সাথে সময় না কাটিয়ে কিন্তু হলো বাইরে সময় দিচ্ছি। তো এই সময়টা আমার কমেডি করার ইচ্ছা না, এবং বাংলাদেশটাকে একটা পরিবর্তনের জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। সেই জায়গাটা থেকে সবসময় আমি সিরিয়াস কথাই বলি। তো মানুষ, আমার প্রবলেম হলো আমি একটু ফাস্ট, অর্থাৎ যেই পলিটিক্সটা এখন চলে আমি এটা 6 মান্থ আগে করি, অর্থাৎ 6 মান্থ আগিয়ে থাকি। যেমন আমার ইউনিভার্সিটি প্রিপারেশন আমি ইন্টারে নিয়ে ফেলেছিলাম, কাজগুলো অনেকগুলো আমি ডান করে থাকি অনেক আগেই। তো তখন একটু হাসি, অথবা প্রথমে আমি যখন এখানে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এটা যে সমস্যা বাংলাদেশের, এটা যে মানুষ হাসি ঠাট্টা তারা করেছিল। এখন দেখেন মানুষ হলো দোকান বন্ধ করে, চাঁদাবাজদের জ্বালায় দোকান খুলতে পারে না, এবং পুরো বাংলাদেশের সমস্যাটা প্রকট আকার ধারণ করতেছে। এখন কিন্তু মানুষ আস্তে আস্তে সিরিয়াস হচ্ছে যে এই বাচ্চা ছেলে যেটা বলেছে সেটা তো রাইট ছিল। তো ফলত আমার জায়গা থেকে সবসময় আমি সিরিয়াস থাকি, এবং আমি সিরিয়াস জিনিসটাই অনেস্ট ওয়েতে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। এখন মানুষ হাসে, আমি কী করব, হয়তো বা মানুষ আমার চেহারা দেখলে হাসি এর জন্য। বাট কিন্তু আমি পলিটিক্যাল ডেলিভারিতে, যখন আমি তো মার্কেটিংয়ের স্টুডেন্ট, এই সময়ে আসলে মানুষ এটা চায় না যে ঠিক আছে এসেছি আমি তোমাদের রাজনৈতিক নেতা, তোমরা সবাই বসো, তোমরা সবাই শুনতে হবে, এগুলো মানুষ এখন নিচ্ছে না। ফলত আমার মূল জায়গাটা হলো যে মেসেজটা ডেলিভারি দেওয়া। সেখন মেসেজটা আমি ফান, হিউমার এগুলোর মাধ্যমে ডেলিভারি দিই, মানুষের কাছে কিন্তু চলে যাচ্ছে। আমি হলো 80 বছর বয়স থেকে ক্লাস 5-এর বাচ্চা পর্যন্ত রিচ করে ফেলেছি বাংলাদেশের। তো সেই জায়গাতে আমি পলিটিক্যাল মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি। হোপসো যে কোনো জায়গায় তারা প্রতিবাদ করবে, এবং বাংলাদেশ গঠনে তারা নিয়োজিত হবে। পলিটিশিয়ান যদি না হইতেন, ধরেন পলিটিক্সে যদি না আসতেন, কি হইতো আপনার প্রফেশন? একাডেমিশিয়ান হইতাম। একাডেমিশিয়ান, টিচার?
টিচার তো শুধু একাডেমিশিয়ান না, হয়তো কোনো রিসার্চ বেসড, মানে আমার হয়তো আমি প্রচুর বই পড়তাম আগে। মার্কেটিং মানে বিবিএ স্টুডেন্ট আপনি? হ্যাঁ, তো marketing। কর্পোরেট না কেন তাহলে? আই মিন আমি মাঝখানে একটা কোম্পানিতে জব করেছি। কোথায়? কোম্পানির নাম না বলি, কারণ ওইটার আবার ব্র্যান্ডিং হয়ে যাবে। হ্যাঁ। সো ওইখানে আমি ব্র্যান্ড দেখেছিলাম, 13টা ডিপার্টমেন্ট দেখেছিলাম, কাজ করেছিলাম, শেখার একটু সুযোগ হয়েছিল। বাট আমি পলিটিক্স এবং মার্কেটিং দুইটাকে একসাথে করে ফেলেছি, এটা যেটাকে বলে পলিটিক্যাল মার্কেটিং। তো ওয়ার্ল্ডে হলো এটা নিয়ে। ইউ প্রুভড দ্যাট মার্কেটিং এর, কারণ হ্যাঁ, আমি আবার এটা দিয়ে ব্যবসা করি না, আচ্ছা। বিকজ দ্যাট এটা নিয়ে অনেকে পিআর এজেন্সি বাংলাদেশে অনেক আছে। তো আমার কাছে মনে হয় ইটস সাপোর্টিং বডি। পলিটিশিয়ান নিড ইট, বাট পলিটিশিয়ান যারা আছে তাদের নিজের জায়গাতে যদি হয় তখন এইগুলো হলো কাজে লাগে, আদারওয়াইজ এটা কাজে লাগে না। মানে অনেকেই দেখা গেছে অনেক টাকা খরচ করে, যেমন আমার যিনি অপোনেন্ট উনি লন্ডন থেকে হায়ার করে নিয়ে আসছিল, এবং অনেকে অনেক জায়গায় ধরেন টেলিভিশনগুলো হলো দখল করেছিল অনেক জায়গায়, বাট আমি ডিফারেন্ট ওয়েতে গিয়েছিলাম। তো ফলত আমার জায়গা থেকে যেটা মনে হচ্ছে যে পলিটিক্যাল মার্কেটিং বাংলাদেশে অনেক জরুরি। আপনার ক্যাম্পেইনে আপনি টোটাল কত টাকা খরচ করছেন? এবার অনেস্ট অ্যান্সার লাগবে। আমার টোটাল খরচ হয়েছিল যে নির্বাচনে যে 10 টাকা করে খরচ করা যাবে সেটা তো আমি বলতে পারতেছি না, তাই? তবে হলো আমার খরচ হয়েছে 1 কোটি টাকার উপরে খরচ হয়েছে। এই কিন্তু টাকার হলো সোর্স কোথায়? এই টাকার সোর্স হলো আমাকে অনেক মানুষ দিয়েছিল, এবং আমি একটা Crowdfunding? ক্যাম্পেইন যে ক্রাউড ফান্ডিং করেছিলাম, সেটা হলো আবার নির্বাচন কমিশন হিসাব চেয়েছে, সেটাতে আমি হিসাবটা দিয়ে দিচ্ছি। কিছু টাকা ছিল যেটা হলো ডিরেক্টলি আমার নির্বাচন পারপাজে খরচ হয় না, যেমন আমার একটা অফিস নেওয়া হয়েছে, আবার দেখা গেছে যে ওই যে এজেন্টদের যে খাওয়া দাওয়া, অর্থাৎ নির্বাচন কমিশন যে সিস্টেমটা করেছে ওইটা অনুযায়ী পার ভোটারের যে 10 টাকা করে আমার 27 থেকে 28 লাখ টাকার হিসাব আসে। ইলেকশন ডেতে যারা হলো আমার 108টা কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে অনেক মানুষ হলো সকাল থেকে রাত পর্যন্ত হলো সে এজেন্ট ছিল, তখন কিন্তু আমার তার ফুড ডেলিভারি করতে হয়েছে। তো নির্বাচন কমিশনের যেই টাকাটা, এটা নির্বাচন কমিশন আমি বলেছিলাম যে 1 কোটি টাকার নিচে আসলে করা পসিবল না, ওই মানুষকে তো খাবার বা পানি দিতে হবে, না কিন্তু হলে তো সে না নির্বাচন খেয়ে কাজ কমিশনের করবে না। কনস্টিটিউশনে কত লেখা আছে? 25 লাখ ইফ আই এম নট। না, এটা হলো দুইটা সিস্টেম, এদের হ্যাঁ 25 নাকি 50, আর একটা হলো পার ভোটার 10 টাকা। অর্থাৎ 10 টাকা করে খরচ করতে পারবেন আমি। সো ওই জায়গাটা থেকে আমি ফুল এই কনস্ট্যান্টে থাকতে পারি নাই, বিকজ দ্যাট আমি যখন ফুড তাদেরকে প্রোভাইড করেছি সেখানে হলো আমার বড় একটা কস্টিং চলে আসছে। এবার আরেকটা ট্রুথ ডেয়ার কোশ্চেন, হ্যাঁ এটা ট্রুথ বলতে হবে। আপনার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল যে আপনি কোনটা? ওই যে অনেকগুলাই তো হয়েছে, যেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আপনি অনেকগুলা মেয়ের সাথে দাঁড়ায় কথা বলতেছেন যে আমি তো একটা গ্যাংস্টারের সামনে পড়ে গেছি, আমার জন্য একটু দোয়া করেন। এটা কি অর্গানিক ভিডিও না স্ক্রিপ্টেড? না, ওই দিন হলো সেন্ট্রাল ফিল্ডে খেলা চলতেছিল, তা আমি হলো যারা অভিভাবক ছিল তাদের সাথে কথা বলতেছিলাম, পরে ওইখানে আবার এই হলো শহীদুল্লাহ হলের যারা খেলোয়াড় তাদের সাথেও কথা বলতেছিলাম। তো 4-5টা এরকম মেয়ে দাঁড়ায় ছিল, তো আমি যেখানে যাই সবাইকে রিচ করে আসার চেষ্টা করি। তো তাদেরকে এরকম বললাম যে তারা বললো যে আপনি কোথায় করেন, মানে কোথায় ইলেকশন কার, মানে অনেকে থাকে না বাহিরের কিন্তু ক্যাম্পাসে এসে সব কিছু সম্পর্কে অ্যাওয়ার থাকে না আর কি। ও পারা বললো যে হ্যাঁ এরকম, এটা ফুলি অর্গানিক ছিল, মানে অর্গানিক না হলে মানে অনেক কিছু বানিয়ে করা যায় না। এবং আমার ক্যাম্পেইনে আমি অর্গানিক বেশি রাখার চেষ্টা করেছি, কিন্তু মিডিয়া ছিল, কিন্তু আমার কাজটা আমি অর্গানিক হয়তো করতাম যে ঠিক আছে একটু পরে অ্যাকশন হবে, আপনারা এইভাবে অ্যাকশন করবেন, এটা কখনো ছিল না। ফলত আমার খারাপ কিছু এসেছে, ভালো কিছু এসেছে। আমার ফুল জিনিসটাই 40 ডেজ আমি লাইভে ছিলাম, এখান থেকে যে যতটুকু ক্যাপচার করতে পেরেছে সেই ততটুকু নিয়ে। আর যে কোনো জায়গায় গেলে মেয়েরা সেলফি তুলতে আপনার জন্য অনেক পাগল, সো ডু ইউ ফিল এম্বারেসড নাকি ভালো লাগে এটা? আমাদের এখানে যে অডিয়েন্সগুলো আছে ঢাকা আটে, এখানে হলো জেনজিদের মধ্যে হলো উইমেন, আমি ভোটার যে ডেটাটা আছে ওইটা হলো আমি নিয়ে একটু রিসার্চ করেছিলাম, সেখানে উইমেন ভোটার অনেক বেশি পেয়েছিলাম। উইমেন ভোটার, তো তাদের সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করেছি, কারণ সাধারণত তারা কোনো পলিটিক্যাল প্রোগ্রামে ডিরেক্টলি আসে না। যে মিছিল মিটিং হচ্ছে দেখবেন, যেমন তারেক রহমানও তো এখানে আসছিল, যে এখানে কতজন মহিলা ছিল, বেশি ছিল না, বাট তারা কিন্তু 50%-এর উপরে ভোটার। ফলত আমার তাদের সাথে কানেক্ট করতে হয়েছে, ওটার জন্য আমি আমার ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করেছি। তো এই জন্য দেখা গেছে অনেকে আমার সাথে এখন কথা বলতে চায়, চলে আসে, সেলফি তুলতে চায়। এটা কি ভালো লাগে? Of course সাধারণত মেয়েরা অথবা মহিলারা হলো পলিটিশিয়ানদের ভয় পায়, একটু গুন্ডামাস্তান টাইপের মনে করে, ওর কি না কি ভয় পায় আর মেশার সুযোগ হয় না, বাট তার জীবনের ভাগ্যটাও সে কিন্তু নির্ধারণ করে দেয় ডিসিশন মেকিং দিয়ে। আমি খুবই সিম্পল ওয়েতে তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, মিশার চেষ্টা করেছি, ফলত তারা আমাকে কখনো ভয়ও পায় না এবং এসে কথা বলতে চায় সেই জায়গাটা। অর্থাৎ আমি এটা ব্রেক করে দিয়েছি যে পলিটিশিয়ান মানে কি যে ভয়, হাম্বি তুম্বি এরকম করতে হবে, বড় বড় ভাষণ দিতে হবে, এটা না। বি লাইক দ্য সিম্পল অ্যাজ লাইক ইউ লিভিং ইন আওয়ার সোসাইটি।
So, আপনার পার্সোনাল লাইফ নিয়ে হয়তো অনেকে জানতে চায়, স্পেশালি মেয়েরা জানতে চায়, কনজুগাল লাইফ নিয়ে বলা যাবে? অবশ্যই লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। কতদিনের? এটা বেশি দিনের না, আমার ফার্স্ট ইয়ারে তারা দেখেছিলাম, ভালো লেগেছিল, তারপরে আমি অ্যাপ্রোচ করি না কারণ আমি সিনিয়র ছিলাম, যদি আবার রিজেক্টেড হয়ে জন্য। পরে পরে যখন আমার ইউনিভার্সিটি লাইফের শেষের দিকে, ওরও 4th ইয়ারে এসেছে, পরে আবার একদিন চায়ের আড্ডায় কথা হলো, কারণ আমিও ওই তখন কি লাইব্রেরিতে, আপনি পলিটিক্স করেন না? আমি ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি, পলিটিক্স করেছি, আচ্ছা, ওকে। পলিটিক্সও করেছি আমি ক্যাম্পাসে। তো আমি লাইব্রেরিতে প্রচুর যাইতাম, কারণ অনেক আমাদের ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিটা অনেক সমৃদ্ধ লাইব্রেরি, এটাতে ব্রিটিশ আমল থেকে অনেক বই আছে যেগুলো আমার পড়তে যেতে হতো, আবার এগুলো নিয়ে আসা যায় না, একদম লিমিটেড ভার্সনে। তো আমি ওইখানে যাইতাম, এটা পড়তাম, ও মানে বিসিএস এর জন্য পড়তে আসছিল। পরে সন্ধ্যার সময় হলো, বিকাল বেলাটা হলো, নিচে নেমে সবাই ওই মানে একটু চাটা খাওয়া, একটু নাস্তা করতে হয়, তখন কথা হয়েছিল। তো পরবর্তীতে বললো যে মানে একটা পর্যায়ে যে বললো যে প্রেম টেম করবো, আমি বলেছি ঠিক আছে, বিয়ে টিয়ে করতে হবে কারণ আমাদের ফ্যামিলি। পরে আব্বুকে বললাম, মানে প্রেমের প্রস্তাব আগে কে দিল, আপনি না উনি? আপনি? এটা মানে আমাদের ইউনিভার্সিটি লাইফটা এমন না যে খুবই বাচ্চা একটা ফুল নিয়ে 10 তলার নিচে দাঁড়ায় মানে থাকবে, কথায় কথায় হয়ে ওরকম না। যে এটা হলো যে আমরা তো ওইখানে সবাই ম্যাচিউরড পারসন, ঠিক না, যে আপনি কি লাইফ নিয়ে কি চিন্তা করেন, যে সংসার জীবন অথবা বিয়ে টিয়ে এরকম। তো কথা কথা আসছে, পরে আমি বলছি আমি তো আসলে এই সময়টা আসলে প্রেমের না, আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রেমের সময়, সেটা হলো কেরিয়ার করতে হবে বা একটা লাইফের কোনো একটা সমাধান করতে হবে। তো আমি বলছিলাম এটা আমি এখন তো আসলে প্রেম করা বয়স না, বিয়ে। আর আমার ফ্যামিলির বাইরে, কারণ আমার আব্বু বলে দিছে যে আমাকে দেখানো ছাড়া অথবা আমি অ্যাপ্রুভাল ছাড়া তুমি কখনো বিয়ে করতে পারবা না। আর তো ঠিক আছে, পছন্দ থাকতে পারে, বা আব্বু বলছে যে তুমি কাউকে পছন্দ করলেও জানাবা। আমি পরে আব্বুকে জানাইছি, পরে আব্বু একদিন আমরা স্টারে বসলাম, পরে তাকেও ডাকলাম, তো আব্বু বলছে যে ঠিক আছে, ভালো। তো এরপরে ফ্যামিলি বাড়িতে বিয়ে হয়েছে, এই তো। তবে আমরা দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি, এই জায়গায় দুজনের পছন্দ দুজনকে। জোস এটা। আর পলিটিক্স তো বিয়ের কয়দিন পরে শুরু করলেন? পলিটিক্স আমি ওই মানে একদম এই যে একদম ফুল ফর্ম পলিটিক্স আর কি? আমি ফুল ফর্ম পলিটিক্স 2010 সাল থেকে আছি, আচ্ছা। কিন্তু আমি কখনো পলিটিক্যাল পার্টির হ্যাঁ, হ্যাঁ। এটা ল্যাডারটা অনেক মারাইতে চাই না আর কি। এটা বুঝতে পারছি, কিন্তু ধরেন মানে বিয়ের পরে তো এই যে একদম মেইন স্ট্রিম পলিটিক্স যেটা অন, বিয়ের পরে আমি একটা পার্টিতে যোগ দিয়েছিলাম, বিয়ের পরে, তো ওইটা হলো এবি পার্টি। আচ্ছা। ওইটা তো আমি সহকারী তথ্য ও গবেষণা সেলে ছিলাম। কিন্তু তখন আবারই হলো আমার বিবাহ করেছিলাম, কিন্তু হলো আমার খুবই ক্রাইসিস যাচ্ছিল, মূলত আমার একটা চাকরিও নিতে হয়েছিল তখন, এবং পরে একটা চাকরিও নিয়েছিলাম, কিন্তু চাকরি এবং পলিটিক্স দুইটা মিলাইতে পারতেছিলাম না। আপনি দেখেছি আমি সন্ধ্যা পর্যন্ত চাকরি করতাম, আবার সন্ধ্যার পর থেকে রাত 12টা পলিটিক্সটা করতে হইতো। তো এটা অনেক টাফ যাচ্ছিলো, আবার তাকেও সময় দেওয়া, খুবই স্ট্রাগল যাচ্ছিল তখন। তবে ওই সময়টা পরবর্তীতে আবার আস্তে আস্তে ইউজ টু হই না, পলিটিক্স করতে হবে, অর্থাৎ পরে চিন্তা করলাম না আমার জন্য চাকরি নারী, এটা সম্বন্ধে তো যতটুকু পারছি ততটুকু করছি। এখন একটা আমি চাকরি করি। এখন আপনি চাকরি করেন? হ্যাঁ, আমি পলিটিক্সে আমি কনসালটেন্সি ফার্ম, মানে মার্কেটিং কনসালটেন্সি। গ্রেট। সো আমি মার্কেটিং পড়াশোনা করছি, ওইটা আমি চর্চা করার চেষ্টা করি। এবং পরবর্তীতে অভ্যুত্থানের পর আমার হুট করে সবাই বললো যে নাগরিক কমিটির পুরো বাংলাদেশটা গুছাইতে হবে, যে আপনার উপদেষ্টা 3 জন গিয়েছে, যে আপনি একটু বাইরে থাকলে ভালো হয় আমাদের জন্য, কারণ সবাইকে একটু গুছাইতে হবে। তো হাসনাত তো ওইদিকে বৈষম্য দিচ্ছিল, তা আমাদের কিন্তু আন্দোলনের 2টা পার্ট ছিল, ছাত্র এবং নাগরিক বলেছিলাম আমরা। মূলত ছাত্র অংশটা তো বৈষম্যের সাথে ছিল, নাগরিক অংশটা গুছানো হচ্ছিল না, কারণ আমাদের তো বিভিন্ন জায়গায় লয়ার, তারপরে হলো সিভিল সোসাইটি, মিলিটারি, বিভিন্ন জায়গায় কাজ করতে হবে, লাইক যার দ্বারা ছাত্রত্ব শেষ করেছে। তো ওইটা আমি গুছানোর দায়িত্বটা নিয়েছিলাম কনভেনার হিসাবে। তখন আমি একটু সবার সামনে আসা শুরু করি, সবাই দেখে চিনি। ওই সময়টা আমি পলিটিক্যাল জায়গাটা লিড দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে প্রেসিডেন্ট হাউস থেকে একদম স্কুল কমিটি পর্যন্ত, স্টেট কিভাবে চলে, বাহিরে কিভাবে চলে। আমি এমন একটা গ্রে এরিয়াতে ছিলাম, স্টেটও দেখতে পারতাম, বাহিরে তাকাইলে আবার সংগঠনও দেখতে পারতাম, ফিল্ড স্টেট সব কিছুই দেখার সুযোগ হয়েছিল। তখনই সবাই দেখেছে। যখন ডিসাইড করলেন ঢাকা আর্ট ইলেকশন করবেন, ঘর থেকে সাপোর্ট কেমন পেলেন? আই মিন আপনার ওয়াইফের কথা বলছি। সবাই তো জানতো ঢাকা 18তে আমি ইলেকশন করব, কিন্তু আমাকে হুট করে সবাই বললো যে শহীদ ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের পরে হলো সিনারি অনেক চেঞ্জ হয়ে যায়। তো পরে আমাদের দল অথবা বিভিন্ন জায়গায় অনেকে বলা হলো, কিন্তু এটাতে কেউ চ্যালেঞ্জ নিচ্ছিল না, লাইক দ্যাট। এটা খুবই চ্যালেঞ্জিং জুম। একদিকে হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড, আরেকদিকে হলো মানে এখানে তো অনেক বড় মাফিয়া, এদিকে ইনকিলাব মঞ্চ, এদিকে ডাকসু, এদিকে শিবির,
অনেকগুলো এখানে ইকুয়েশন, আমার অনেকগুলা হলো পথ মারে দিতে হয়েছে। লাইক দ্যাট আপনারা যখন গেম খেলেন একটু পরে বাধা পান। মানে ডাকসু, ইনকিলাব মঞ্চ, শিবির এগুলোকে আপনি আপনার অপোনেন্ট মনে করতেন? অপোনেন্ট না, মানে এখানে যেহেতু হলো দেখেন সবগুলো পলিটিক্যাল পার্টির হেড অফিস, আচ্ছা। তারপরে এখানে ডাকসু আছে, তারপরে শিবির এখান থেকেই তো রান হয়। বাট ইনকিলাব মঞ্চ, শিবিরের তো সবাই আপনার ফরেই কাজ করার কথা, ইফ আই এম নট রং। না আমি তো বলি না যে অ্যাংস্টে কাজ করেছে, আচ্ছা, মানে okay. এই যে এই মিক্স আপে কাজ করে এই সিস্টেমটা তো আবার এই অন্য কোথাও আসলে না নাই বাংলাদেশের। মানে এই তো এটা তো একটা Very important, ইকোসিস্টেম, হ্যাঁ। ফলত ফুল ইকোসিস্টেমে তো আমার কাজ করতে হয়েছে। হুম। আমি তো কারো বিপক্ষে অথবা এটা না, সবার কাছে যাওয়া বসা, সবাইকে একসাথে রাখা, ফলত আমার ওই জায়গাটা তো ভূমিকা পালন করতে হয়েছে। আচ্ছা, একটা ইজি কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনার আজকে পুরা কনভারসেশনে আপনার সেন্স অফ হিউমারের হাইয়েস্ট অ্যাপ্লাই এখনো আমি পাইনি। So, এই কোয়েশ্চেনটাই আশা করছি পাবো। সেটা হচ্ছে আপনাকে চারটা মানে আপনি যে জিনিসটা মানে চাইতেছেন ভাইরাল টাইরাল হবে কিছু, শুনেন, আপনি আমি ভাইরাল খুবই ইম্পর্টেন্ট আজকে আলোচনা করতেছি, অন্য আমি এত সিরিয়াসলি অন্য পডকাস্টে আলোচনা করি না। ফেস অ্যাপিয়ারেন্স ইজ ভাইরাল, সমস্যা নেই। আর ওইটা কোনো ব্যাপার না, ভাইরালের আশা আমাদের নাই। উইল জাস্ট ডু দ্য প্রোডাক্টিভ ওয়ার্ক। বাট এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেন। আপনাকে চারটা রিয়াক্ট দিচ্ছি, ফেসবুকের যে চারটা রিয়াক্ট, লাভ, কেয়ার, অ্যাংরি, হাহা। এই চারটা রিয়াক্ট আপনার অপোনেন্ট পলিটিক্যাল পার্টির যে কোনো চারজনকে দিতে হবে। আপনি কাকে কোন রিয়াক্ট দিবেন এবং কেন? অপোনেন্ট চারজন ছিল। অপোনেন্ট অ্যাজ ইন লাইক এনসিপির কেউ না, মানে আপনার কাল্টের কেউ না, কাল্টের অপোজিটে এনি ফোর পিপল। মানে এটা কি বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল বাংলাদেশের যে কোনো মানে পলিটিক্যাল ফিগার, মানে মানুষ যাতে চিনে, একটু কানেক্ট করতে পারে, এরকম নামই বলেন। সো ফার্স্টে যাই, লাভ রিয়াক্ট। লাভ রিয়াক্ট আমি নাহিদ ইসলামকে দিব। নাহিদ ইসলাম, এটা দেওয়া যাবে না কারণ উনি আপনার কাল্টের মানে আমার বাহিরে হ্যাঁ, বাহিরে। বাহিরে লাভ, লাভ হলো আমি দিব সালাউদ্দিন ভাইকে। ওকে, কেন? ইজ ভেরি লাভলি পার্সন, অনেক আড্ডা দিই ওনার সাথে, মানে আমার অনেক পছন্দের একজন ব্যক্তি। আচ্ছা, ই নোজ দ্য লিগাল অ্যাসপেক্ট, পলিটিক্স খুব ভালো বুঝে, কিন্তু এটা উল্টা জায়গায় ব্যবহার করে, এটাই প্রবলেম। সালাউদ্দিন ভাই খুবই ভেরি উল্টা জায়গায় কিরম ব্যবহার করে একটু শুনি। এটা হলো মানে আপনার একটা খুব বিদ্যা আছে, এখন আপনি হলো সাইবার সিকিউরিটি আপনি কাজ করেন, এটা কিন্তু ভালো জায়গাও কাজ করতে পারবেন, খারাপ জায়গাও লাগাইতে পারবেন। এটা কোনো দেশের স্বার্থ লাগাইতে পারবেন, দেশের বিরুদ্ধে লাগাইতে পারবেন। তো উনি দেশের বিরুদ্ধে লাগায়? উনাকে আমি বলি নাই তো দেশের বিরুদ্ধে, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। আচ্ছা, কেয়ার রিয়াক্ট, কেয়ারেট তারেক রহমানকে। কেন এটা? ইজ ভেরি উইক পার্সন, পলিটিক্যালি ভেরি উইক পার্সন, দ্যাটস ওয়াই আই কেয়ার হিম সো মাচ। কেন উইক পার্সন? কেন? মানে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, আপনি বলতেছেন উইক দেশের পার্সন? প্রধানমন্ত্রী হতে পারে ওরা কাল্ট ফ্যামিলির কারণে, বাট উনি যেভাবে কান্ট্রিকে লিড দিচ্ছে, মানে একটা গর্তের মধ্যে বাস নিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আই কেয়ার হিম সো মাচ। একটু ডিটেলে বলেন, কেন মনে হচ্ছে গর্তের মধ্যে বাস নিয়ে যাচ্ছে? আমাদের লাইক দ্য পলিটিক্যাল হুইজ দ্য ড্রাইভার সিটে যিনি প্রধানমন্ত্রী হয়, শিপের একজন ড্রাইভার বা চালক, অফকোর্স। তো ওনার পুরো আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা অনেক ক্লিয়ার থাকতে হয়। তো জিয়াউর রহমানের যে ভিশন ছিল, খালেদা জিয়ার যে ভিশন, দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম, ন্যাশনালিস্ট বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটাতেই তো মানুষ ভোট দিয়েছে, যেভাবে ভোট উনি নিয়ে থাক না কেন, ফলত ওই আইডিয়ার সাথে ওনার কোনো ম্যাচ পাচ্ছি না, এক নম্বর। দুই নম্বর হলো বাংলাদেশ হলো জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, সেটা সম্পর্কে ওনার ধারণা নেই। উনি একটা টাইম বোম নিয়ে খেলতেছেন, লাইক দ্যাট বেবি, কিন্তু উনি জানেন না উনি টাইম বোম নিয়ে খেলতেছেন। যদি উনি জানতেন যে টাইম বোম নিয়ে খেলতেছেন, শেখ হাসিনা এটা জানতো যে আই এম প্লেয়িং উইথ এ টাইম বোম, সো এটা তার জন্য ছিল। বাট তারেক রহমান এই জিনিসটা হলো জানেন না। তো তারেক রহমানের এই আশেপাশে যে লোকগুলো আছে, তারাও খুব স্কিলফুল পার্সন না, অর্থাৎ হাওয়া ভবনে যারা ছিল তারাই সেম এই মানুষগুলোই আছে। এবং এই লোকটা হলো মানে দেশে আসছে, মা মারা গিয়েছে, জানাজা দিলে এরপরে ক্ষমতা নিতে হয়েছে, এর আগে লন্ডনে ছিল, খুবই স্ট্রাগল লাইফ তার কিন্তু। এবং আবার হলো পলিটিক্যাল অনেকে থাকেন একটা ক্যারিশমেটিক একটা লিডারশিপ, ওইটাও নাই তার, আবার কারিশমা ওনার নাই। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে তারেক রহমানের ওনার জন্য আমার কেয়ারে আসে আর কি। অবশ্য ওনার যদি ওই জায়গাটা ওনার থাকতো, হয়তো বা বাংলাদেশটা আরও ভালো জায়গা। আমি বিএনপি ক্রিটিক করি বা মানে কেয়ার আসে কি, তার প্রতি সিম্প্যাথি কাজ করে আপনার? হ্যাঁ, একটু সিম্প্যাথি কাজ করে। আচ্ছা, অ্যাংরি রিয়াক্ট, লাইক দ্যাট অনেক বড় ভাই থাকে না, উনি সারাদিন পড়ে, তারপরও হলো শেষ পর্যন্ত বিশেষটা হয় না, কিন্তু তার প্রতি একটা আমাদের কেয়ার আসে না যে বুঝতে পারছি। আর অ্যাংরি রিয়াক্ট হলো আমার সবসময় এই মানে এগুলা লাইক অফ একটা সার্কেল আছে,
এই সার্কেলের প্রতি হলো আমার অ্যাংরি রিয়াক্ট। কোন circle? এই যে রবিউল মন্ত্রী হয়েছে, হুম তারপরে হলো যে কাইয়ুম কমিশনার, তারপরে হলো মির্জা আব্বাস, এদের একটা গ্যাং আছে যারা হলো পুরা পলিটিক্যাল ফাইন্যান্সটা বিএনপি নিয়ন্ত্রণ করে এবং ঢাকাকে জিম্মি করে রাখছে। এটা নট অনলি হিয়ার, এটা অন্য জায়গায়ও আছে। এবং এই গ্যাংয়ের আবার সুপ্রিম কোর্টও আছে, মিলিটারিতেও আছে, সব জায়গায়। মানে এটা তো একটা নষ্ট একটা গ্যাং। এই গ্যাংয়ের যারা পলিটিশিয়ান, আমি তাদেরকে খুব ভালো করে চিনি, আমার এদের প্রতি খুবই অ্যাংরি। মানে তারা দে আর দ্য লাইক পার্টির উপরে দেশের উপরেও কাজ করে। হুম হুম মানে যখন মানে তাদের কাছে দেশও নিরাপদ না। সো এদের প্রতি আমার খুবই অ্যাংরি, বিকজ ইন টার্মস অফ দ্য মাই কান্ট্রি নাথিং এলস। মানে কালকে যদি ধরেন একটা ইন্ডিয়া থেকে অস্ত্র চালানো অথবা কোথায় আসে, তারা টাকার জন্য যে কোনো কিছু করে ফেলবে। দে আর দ্য মানে লাইক সো ফলত অনেক মানুষ থাকে, ঠিক আছে ও খারাপ হলেও কিন্তু দেশকে ভালোবাসে। যেমন ইন্ডিয়ানের মধ্যে এটা আছে, সে 2 নম্বর লোক হলো দেশের যখন কথা চলে আসে সে ওইখানে স্টপ হয়ে যায়। হুম তারপরে দেখেন পাকিস্তানে যারা গ্যাংস্টার ছিল, দাউদ অথবা অন্য যারা ছিল, তারা কিন্তু দেশের প্রশ্ন যখন আসে তখন তারা ইউনাইটেড হয়ে যায় বা ওইখানে স্টপ হয়ে যায়। বাট দেজ আর দ্য কালপিট পারসন যারা কখনোই দেশ, পার্টি, মানুষ কোনো কিছুই মানে না। হা তারা হা একটা নষ্ট হা রিয়াক্ট। নুরুর প্রতি আমার হা আসে। কেন? ও কি যে কখন বলে, ও আমার বন্ধু মানুষ, একবার বলে আওয়ামী লীগ, একবার বলে বিএনপি, একবার বলে জামাত। আহারি এক দিলেন, আপনার বন্ধু তো এমপি হয়ে গেছে। হয়েছে, সমস্যা নাই তো। এবং আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি। একটা সময় মানুষ তাকে বলছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অনেকের আমি মুখে শুনেছি। আবার হলো তার কথার খুব ভালো স্ট্রেংথ জোন আছে, ইজ ভেরি গুড পারসন। বাট ওই থাকে না, মানে মানুষের এমন একটা ইয়েতে চলে আসে তখন হা হা দিবে না। মানে যখন একটা মানুষের উপর আপনি আশা দেখতেন বা ভালো আরও ভালো করার সুযোগ ছিল, সে যখন একটা একজনের হলো ধরেন বড় ব্যবসায়ের সুযোগ ছিল, সে বদনা বিক্রেতা হয়েছে, তখন হলো হা হা রাখবে না, এটা হলো বিষয় আর কি। সো ইট ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, আমরা একই ইয়ারের। ওর প্রতি খুবই হা হা আমার, মানে তার যে জায়গাটা সে কাজে লাগায় নাই। নাসির ভাই, ইট ওয়াজ আ ভেরি গুড কনভারসেশন, বাট আজকের পুরো কনভারসেশনে আপনি অনেক সিরিয়াস। এত সিরিয়াস কেন? আপনি কি ডিসাইড করে নিয়েছেন যে সিরিয়াস থাকবেন এখন থেকে? ঠিক আছে, তাহলে হাসি খুশি থাকবো। আপনি সবচাইতে বেশি হিউমারাস কাজ অনেকগুলাই করছেন। একটা হচ্ছে আপনি একটা স্পেসিফিক পার্টির এগেনস্টে বোধহয় কোনো একটা শোতে গিয়ে একটু ভুল মন্তব্য করছেন, দেন তারা পরের দিন আপনার এগেনস্টে প্রতিবাদ করার জন্য বায়তুল মোকাররম দাঁড়ালো এবং দেখলাম পিছনে আপনি দাঁড়ায় আছেন। এই যে কারেজটা, এটা মনে হয় আমরা বাংলাদেশে কোনো পলিটিশিয়ানের দ্বারা এখনো দেখি নাই। এটা আপনার কেন মনে হলো এটা করা উচিত? আমার মনে হয়েছে বাংলাদেশের ভিতরে যারা, এখানে আমার কোনো শত্রু নেই, বাংলাদেশের বাইরে আছে, তো ওরা আমার প্রতিবাদ করতেছে, বিক্ষোভ করতেছে অথবা ওদের মনোকষ্টে পেয়েছে, তো মানুষগুলোর কাছে আমার যাওয়া প্রয়োজন। আমাকে সবাই নিষেধ করেছে যে আপনি সেখানে যাবেন না, যে কোনো হামলা হইতে পারে। আমি বলছি না, যাই দেখি কি বলে। গিয়েছিলাম, পরে সেখানে দিয়ে স্টেজ শো ছিল আর কি, অনেকগুলো দলীয় লোক নিয়ে তারা এসেছে, তারপর আমি কথা বলতে চেয়েছিলাম। তো পরে তারা প্রোগ্রাম শুরু করেছে, দেখে যে পিছনে আমার এর মধ্যে ওরা হাসাহাসি শুরু করেছে। পরে আমি তাদের সাথে কথা বলতে চাইলাম, তারা স্পেস দিল না। একটু পরে ওই যে ব্যাং যেভাবে হলো পুকুরের মধ্যে লাফ দিয়ে পড়ে, একটু পরে দেখি যে প্রোগ্রাম রাইখা ওইভাবে নিচে লাফ দিয়ে পড়ছে। আমি ভাই দাঁড়ান, ওনারা ফিরে তাকায় না। ভয়ে মানে ওরা আসলে এই পরিস্থিতি কখনো দেখে নাই, তো এক্সপেক্ট করে নাই। আর এটা আসলে কেউ বাংলাদেশে ওই সংস্কৃতিটা নাই। আমি সংস্কৃতিটা ব্রেক করতে চাইছিলাম যে বিরোধী দল থাকবেই অথবা বিপক্ষ মত থাকবে, তাদের সাথে গিয়ে কথা বলবো, হয়তো উনি রাইট অথবা আমি রাইট। উনি যদি সঠিক হয় তাহলে আমি ওইটা মেনে নেব, আর আমি যদি সঠিক হয় উনি আমারটা মেনে নেবে, এছাড়া তো আর কোনো কিছু নেই। জস, ধরেন আপনাকে হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন করি। 3টা পার্টিকুলার আলাদা আলাদা লং ড্রাইভ ট্রিপ 3 জনকে নিয়ে যেতে হবে। ইট ক্যান বি এনিওয়ান, আপনার ড্রিম সেলিব্রিটি, আপনার নিজের মানুষ, কাছের মানুষ, এক্স, এনিওয়ান। কোন 3 জনকে নিয়ে যাবেন এবং কেন? 3টা আলাদা আলাদা ট্রিপ। যদি আমি মানে এটা ট্রিপ তো অনেক ধরনের হয়, এটা ধরেন জাস্ট একটা চিল ট্রিপ, কিছু না। ট্রিপ। হাসনাত আমার সাথে খুব ম্যাচ করে। হাসনাত ভাই ও কোনো কিছুকে ভয় টয় পায় না এবং খুব রেসপন্সিবল। নাম্বার 1 হাসনাত ভাই। হাসনাত। 2 হলো যদি বিদেশে ট্যুর দিই তাহলে সালাউদ্দিন ভাইয়ের সাথে দেওয়ার ইচ্ছা আছে। অনেক গল্প করতে পারে, অনেক কিছু শিখতে পারি আমি তার কাছে। ওকে। আর যদি 3 নাম্বার বলি, যে এটার কাউকে খুঁজে পাচ্ছি না, ভাবি এটা দেখবে এসো, আপনি খুঁজে পাচ্ছেন না মানে? আচ্ছা
না, আমি তো পলিটিক্সের জায়গাতে পড়ে আছি। হ্যাঁ, ফ্যামিলি ট্রিপ তো অবশ্যই আছে, আমি সেটা তো আমি বলে তার দিছি সাথে, ইট ক্যান বি এনিওয়ান, যে কেউ হতে পারে। ওর সাথে আমার লং ট্রিপের অত ইয়ে আসে না, আমার ছোট ছোট ট্রিপগুলা। কারণ লং ট্রিপে যা দেখাইছে আমি একটা পলিটিক্যাল আবার এই কাজে ব্যস্ত হয়ে যাই বা কোনো জায়গায় সেটাতে বোর্ড হয় বা কোনো কিছু। আমরা একবার বান্দরবন গিয়েছিলাম, সেখানে যাই আমি পলিটিক্স শুরু করেছি। তো সে বলতেছে তুমি এখন তো পলিটিক্স বাদ রাখতে পারো। তো এমনি কনভারসেশন অথবা কোথাও সময় কাটানো শর্ট শর্ট জায়গায়, সেটা ভালো। So, এই যে বাইরে মেয়েরা যে এত সেলফি তুলতে জন্য ঘিরে ধরে, বাসায় যখন যান ভাবি বকা দেয় না, নাকি তখনও পলিটিক্স শুরু করেন, কোনটা? এটা আমাদের একটা ট্রাস্টের জায়গা আছে যে কখনোই আমি তাকে রেখে অন্য মেয়ের সাথে পালিয়েও যাব না, হাঙ্কি পাঙ্কিও করব না। এবং এটা হলো আমাদের, মানে আমরা এই কমিটমেন্টটা মানে আসার পরেই কিন্তু বিবাহ করেছি। আচ্ছা, তো ফলত সেও জানে যে আমারও তারপরে 100%, আমি যদি বাসায় 1 বছর নাও থাকি, সেও যে কোথাও কারো এরকম নক দিবে, কথা বলবে, সেটাও সে করবে না। আমাদের কনফিডেন্স লেভেলটা হলো হাই। তো ওই জায়গাটা থেকে তারও ট্রাস্টের জায়গাটা আমি রাখি। কখনো হলো আমি বর্ডার ক্রস করি না বা কোনো কিছু, সেই জায়গাটা নাই। যদি মনে হচ্ছে যে না আমাদের মনোমালিন্য হচ্ছে, বনিবানা হচ্ছে না, স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলবো ভাই তোমার সাথে থাকতে ভালো লাগতেছে না, ও বলবো যে ভাই তোমার সাথে থাকতে ভালো লাগতেছে না। তা আমাদের এই জায়গাটা হলো আমরা একদম ওপেন। এবং অনেকে আসে, তুলে চলে যায়, অনেকে একটু বেশি ক্লোজ হয়ে যায়। এটা তো আসলে আমার উপর থাকে না, মানুষের যে জায়গাটা।